নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে আন্দোলনের বাতাসে অস্তিত্ব থাকবে না, সরকারের প্রতি খালেদা জিয়ার হুঁশিয়ারি। নির্বাচনে না আসলে বিরোধী দলকে অনুরোধ নয়, সাফ জানালেন নাসিম, তবে আলোচনার সুযোগ আছে বললেন দীপুমণি। সংসদের শেষ অধিবেশন দীর্ঘায়িত হতে পারে, আভাস চিফ হুইপে। সংকট নিরসনে দুই দলের আন্তরিকতা চায় সুশীল সমাজ। আসসালামু আলাইকুম, আমি শারমিন সুইটি, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে। আবারও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে সরকারকে জনপ্রিয়তা যাচাইয়ের চ্যালেঞ্জ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান থেকে এক চুলও নড়বেন না বলে যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করে তিনি বলেন, আন্দোলনের বাতাসে আওয়ামী লীগের অস্তিত্বই থাকবে না। সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক দলের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে এসব কথা বলেন বেগম জিয়া। রাকিব হাসানের রিপোর্ট। স্বেচ্ছাসেবক দলের সমাবেশ হলেও সেখানে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বেগম জিয়া তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে আবারও জনপ্রিয়তা যাচাইয়ের চ্যালেঞ্জ দেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বেগম জিয়া বলেন, সময় থাকতে উপযুক্ত পদক্ষেপ নিন, না হয় আন্দোলনের জোয়ারে অস্তিত্বই থাকবে না। আমরা বলতে চাই, এই যে বাতাসে গেলেই কিন্তু চুল উড়ে যাবে, জনগণের আন্দোলন এমন শুরু হবে, সেই আন্দোলনে আপনাদের চুল তো থাকবে, কাজে সেজন্যই বলছি, সময় থাকতে কাজ করা ভালো, নাহলে পরে পস্তাতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে দুঃশাসন ও দুর্নীতির অভিযোগ তুলে বেগম জিয়া বলেন, চুরি করা অর্থ ভোগের সময় হবে না। ৫০,০০০ কোটি টাকা হাওয়া, মানে কি হাওয়া উঠতে উঠতে দেশের সীমানা পেরিয়ে আরেক জায়গায় চলে গেছে, কোথায় গেছে সেটাও খবর রাখে। তাই বলছি, সেই টাকা এমন অবস্থা হবে, টাকা বানিয়েছে কিন্তু টাকা ভোগ করার সময় সুযোগ পাবেন না। তিনি আন্দোলনের জন্য দলীয় নেতাকর্মীদের আবারও ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান। তাহলে কত মেয়ে ছেলে বেকার হয়েছে বলে। রাকিব হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। সংবিধানের ৫৭(৩) অনুচ্ছেদের বাইরে গিয়ে নির্বাচনে কোনো সুযোগ নেই। কোনো রাজনৈতিক দল নির্বাচনে না আসলে কাউকেই অনুরোধ করা নির্বাচনে করানো হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। বিকেলে রাজধানী এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ৫টি সিটি কর্পোরেশন ভোটে জেতার পর বিএনপি নেতৃত্ব কেন নির্বাচনে আসতে ভয় পাচ্ছেন প্রশ্ন করে নাসিম বলেন, নির্ধারিত সময় জাতীয় সংসদ নির্বাচন হবে। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবার নির্বাচিত করার আহ্বান জানান তিনি। জনগণের আস্থা আপনার বড় আছে, আমাদের বড় নাই, আপনি বলেছেন আজকে। ঠিক আছে, ইলেকশন হবে, ৩ মাস পরে জানুয়ারির মধ্যে ইলেকশন হবে, হয়ে যাক, ভোটের লড়াই প্রমাণ হোক কার উপর আস্থা আছে না আছে। জোর করে আমরা ক্ষমতা থাকবো না, কিন্তু সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ আওয়ামী লীগের নাই। এমনকি সংবিধান যদি সংশোধন না করা হয়, শেখ হাসিনারও সংবিধানের বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। ৫৭(৩) অনুচ্ছেদ অনুযায়ী শেখ হাসিনাই নির্বাচনকারী সরকারের প্রধানমন্ত্রী থাকবেন। আগামী নির্বাচন সংবিধান মেনেই হবে, তবে এ বিষয়ে আলোচনার সুযোগ এখনো রয়েছে বলে বিদেশি কূটনীতিকদের জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমণি। পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান সহ বেশ কিছু দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থা প্রতিনিধিদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী। ব্রিফিং শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আলোচনার সুযোগ আগেও ছিল, এখনো আছে। এছাড়া মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি আদিলুর রহমানকে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে বলেও কূটনীতিকদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। একটি
রাষ্ট্র তার যে সংবিধান আছে সেই অনুযায়ী তো পরিচালিত হবে। অতএব সরকার সংবিধান অনুযায়ী চলবে, আর সেই সংবিধানের ভেতরে, সেই সাংবিধানিক বিধানের ভেতরে যেখানেই যতটুকু ফ্লেক্সিবিলিটি আছে সেটুকু নিয়ে তো নিশ্চয়ই আমাদের আলোচনা হতে পারে। 24শে অক্টোবরের পরে আর সংসদ অধিবেশন বসবে না, তাই শেষ অধিবেশন মুলতবি করে দীর্ঘায়িত করা হতে পারে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ আব্দুল শহীদ। অন্যদিকে অধিবেশনের প্রথম দিনে তত্ত্বাবধায়ক বিল এনে বর্তমান রাজনৈতিক সংকট নিরসন করা হবে বলে আশা প্রকাশ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংসদে প্রস্তাব দেয়া না দেয়া নয়, দুই দলের আন্তরিকতার উপরে নির্ভর করছে সমাধান। বিস্তারিত ফাল্গুনী দত্তের রিপোর্টে। প্রধান বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ নেবে না। অন্যদিকে বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন পদ্ধতির বাইরে অন্য কোনো পদ্ধতিতে নির্বাচন করার বিষয়ে কোনো ছাড় দেবে না সরকার দল। প্রধান দুই দলের এমন অনমনীয় অবস্থানের প্রেক্ষাপটে বসছে নবম সংসদের শেষ অধিবেশন। চিফ হুইপ জানান, অধিবেশন মুলতবি করে সময় বাড়ানো হতে পারে। দুই দিকেই সম্ভাবনা আছে, হয় এটাই শেষ অধিবেশন, না হলে আরেকটা অধিবেশন হতে পারে। এটাকে এডজমেন্ট দিয়েও অক্টোবর মাস পর্যন্ত নেওয়া যেতে পারে। অতএব কোন সিদ্ধান্তই রিজিড আছে এটা বলা যাবে না। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সংসদ অধিবেশন বসার আগে এবং পরে নির্বাচন ব্যবস্থা নিয়ে সংকট নিরসনের জন্য সময় হাতে রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক বিল এনে অথবা সংসদের বাইরে এ বিষয়ে সমঝোতা হতে পারে। দুই নেত্রীর একটা সমঝোতা বসে, যেটা ইউএন থেকে একটা প্রতিনিধি আসছে, আপনারা দেখেছেন, সহকারী সেক্রেটারি দুই নেত্রীর সাথে আলাপ করেছে। তারাও চাচ্ছে যে সকলের গ্রহণযোগ্য একটি নির্বাচন যেন অনুষ্ঠিত হয়। সেখানে আমি মনে করি 12 তারিখের এই অধিবেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা আশা করব প্রথম দিনেই সরকার যেন এই তত্ত্বাবধায়ক বিলটা এনে সংবিধানে সংযোজন করেন। তাহলে অবশ্যই আমরা পার্লামেন্টে যাব, আর নাহলে পার্লামেন্টে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দল নেবে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য সংসদের এই শেষ অধিবেশন গুরুত্বপূর্ণ। দশম জাতীয় সংসদ নির্বাচন পদ্ধতি, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে দুই দলের সমঝোতার জন্য সংবিধান পরিবর্তনের দরকার হলে এই অধিবেশনেই তা করতে হবে। এটাই সম্ভবত সংসদের শেষ অধিবেশন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে অক্টোবর মাসে সংসদ বিলুপ্ত করবেন। তো তাই যেই সিদ্ধান্তে পৌঁছতে হয়, যে ঐক্যমতে পৌঁছতে হয়, যত দ্রুত তা পৌঁছা যায় ততই মঙ্গলকর হবে। তিনি মনে করেন, বর্তমান রাজনৈতিক সংকট মোকাবেলায় দুই দলকেই আন্তরিক হতে হবে। বিরাজমান রাজনৈতিক সমস্যার সমাধান করবে। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন, ঢাকা। মাল্টিলেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ আইন 2013 এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনে নতুন করে কেউ এমএলএম কোম্পানি করতে চাইলে তাতে লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। একই সঙ্গে বিদ্যমান কোম্পানিগুলোকে আইনের আওতায় আগামী 90 দিনের মধ্যে তাদের লাইসেন্স নিতে হবে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া একথা জানান। তিনি আরও বলেন, লাইসেন্স ছাড়া এমএলএম ব্যবসা করলে 5 থেকে 10 বছরের কারাদণ্ড অথবা 50 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এছাড়া বৈঠকে তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশোধন আইন 2013 এর অনুমোদন ও ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন 2013 এর নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মাল্টিলেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা করতে গেলে লাইসেন্স নিতে হবে। লাইসেন্স ছাড়া যদি কেউ কার্যক্রম পরিচালনা করে তাহলে আইনত দণ্ডনীয় হবে। পলাতক আশরাফুজ্জামান খান ও চৌধুরী মঈনুদ্দিনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের 16তম সাক্ষী শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সার। সাক্ষ্যে তিনি বলেন, 71 14 ডিসেম্বর সন্ধ্যায় মুখে কালো কাপড় বেঁধে 4 থেকে 5 জন সশস্ত্র যুবক শহীদুল্লাহ কায়সারকে বাসা থেকে তুলে নিয়ে যায়। তাদের মধ্যে একজন ছিলেন খালেক মজুমদার। পরে আর তিনি ফিরে আসেননি। প্রণব চক্রবর্তী রিপোর্ট। 71-এ স্বাধীনতার প্রাক্কালে যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয় তাদের মধ্যে একজন শহীদুল্লাহ কায়সার। আর এই হত্যার দায়ে অভিযুক্ত আশরাফুজ্জামান ও মঈনুদ্দিনের বিরুদ্ধে সাক্ষ্যে পান্না কায়সার বলেন, 69-এর কারফিউর মধ্যে তাদের বিয়ে হলেও মাত্র 2 বছর 10 মাস সংসার করেছেন তারা। 71-এ যুদ্ধ শুরু হলে মুক্তিকামী মানুষের হয়ে কাজ করার জন্যই জীবন দিতে হয়েছে শহীদুল্লাহ কায়সারকে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তার বিভিন্ন লিখনী, কলামিস্ট, কবিতার মাধ্যমে বাঙালি সংস্কৃতি এবং সাহিত্যের মাধ্যমে বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করার জন্য
তিনি সচেষ্ট ছিলেন। 14 ডিসেম্বর মুখে কালো কাপড় বাঁধা সশস্ত্র রাজাকাররা টেনে বের করে নিয়ে যায় শহীদুল্লাহ কায়সারকে। শত চেষ্টায় একজনের মুখোশ খুলে খালেক মজুমদারকে দেখেছেন তিনি। অন্যান্য মুক্তিযোদ্ধারা এবং জহির রায়হান প্রহার করতেছিল এবং তখন খালেক মজুমদার বলেছিল যে ধরার সময় আমি উপস্থিত ছিলাম ঠিকই, এবং ধরে আমি অর্থাৎ খালেক মজুমদার চৌধুরী মঈনুদ্দিন এবং আশরাফুজ্জামানের হাতে তুলে দিয়েছিল। এই কথা তিনি মাননীয় ট্রাইব্যুনাল আজকে বলেছেন। এদিকে মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে জানে আলম জানু তার সাক্ষ্যে বলেন, ৭১-এর নিজামীর নির্দেশে পাবনার বিশাখালী গ্রামে হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি বাহিনী। একই ট্রাইব্যুনালে জামাত নেতা আব্দুস সোবহানের মামলায় 15 সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষকে তদন্তের অগ্রগতি প্রতিবেদন অথবা আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল ১। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। আমন্ত্রণ আরো একবার রাত ৯টার ২১ সংবাদে। লাল ইয়াবার কালো থাবায় জর্জরিত শিক্ষার্থী সমাজ। দামি এ নেশায় এখন বুঁদ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নেশাগ্রস্ত এসব ছেলে মেয়েদের নিয়ে অসহায় অভিভাবকরাও দিন কাটাচ্ছেন সংসারের মধ্যে, আর শত চেষ্টা করেও ফেরানো যাচ্ছে না নেশার ভয়াল থাবা থেকে। যদিও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের দাবি, নেশায় আসক্তদের নিরাময়ে সরকারিভাবে ব্যবস্থা আছে। অভিভাবকরা সহযোগিতা করলে ফিরে আনা সম্ভব স্বাভাবিক জীবনে। ফারুক হোসেনকে সঙ্গে নিয়ে মাহাতি ফারুকের 2 পর্বের প্রতিবেদনের প্রথম পর্ব। মরণব্যাধি উচ্চ মূল্যের এ নেশার নাম ইয়াবা, আর এই ইয়াবা সেবনকারীর বেশিরভাগ অংশই শিক্ষার্থী। এমনই এক নেশাগ্রস্ত শিক্ষার্থীর ব্যবসায়ী পিতার নীরব কান্না আর প্রাণপণ চেষ্টা একমাত্র ছেলেকে মরণব্যাধি থেকে ফেরানোর জন্য। আমার তো এই ছেলে ছিল না, আমি তো কল্পনাও করিনি। এই ছেলে পড়ার লেখা, মাথার ব্রেন এত ভালো ছিল, আপনার কাগজপত্র দেখলে কোনো পরীক্ষায় ফেল করে না, একটা পরীক্ষা। তার সাথে সঙ্গটা, এদের পাওয়া বন্ধ ধরছি আমি, ছেলের পাওয়া ধরছি, কথা বললেন না, জন্ম দিতে ছেলের পাওয়া ধরে কাঁদছি। এ পিতার মতো হাজারো পরিবার নেশাগ্রস্ত ছেলে মেয়েকে নিয়ে লোকলজ্জা আর সামাজিক মর্যাদা হারানোর ভয়ে নিজেদের গুটিয়ে রাখেন। ফলে এর বিস্তার বাড়ছে ব্যাপকভাবে। আর এমন নীরবতাই ঘাতক হিসেবে রূপ নিল পুলিশ কর্মকর্তার পরিবারে। ও লেভেলে পড়ুয়া এ শিক্ষার্থীর নেশাগ্রস্ত জীবন নিয়ে পরিবারের লোকজন নিশ্চুপ না থেকে স্বজন বা সংশ্লিষ্ট মাদক নিয়ন্ত্রণ দপ্তরের সহযোগিতা চাইলে হয়তো এমন ঘটনা থেকে রেহাই পাওয়া যেত বলে জানালেন অধিদপ্তরের কর্মকর্তা। পিতামাতারা যদি তাদের ছেলে মেয়ের প্রতি খেয়াল না রাখেন, দিনের একটা সময়ে না দেন, তার ছেলেটি কি করছে, তার ছেলেটি কার সাথে মিশছে, সে দেরিতে বাসায় আসছে কিনা, সে রাত্রে সে অধিক রাত জেগে থাকে কিনা, সকালবেলা 11টা 12টা 1টা পর্যন্ত ঘুমায় কিনা, এগুলো কিন্তু সাইন সিমটম। মাদকাসক্তদের চিকিৎসা দেয়া সরকারি প্রতিষ্ঠানের ডাক্তারও জানালেন, ইয়াবা নেশাগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারগুলো উচ্চ লেভেলে হওয়ায় চরম বিপাকে পড়েন অভিভাবকরা। সরকারের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ব্যক্তি আসছিলেন, শুধু এসে কাঁদছেন এখানে, তার একমাত্র ছেলে সবকিছু ফেলে দিয়ে তাকে মানুষ করছে। এই যে আপনার ইয়াবা খাচ্ছে, সে স্বীকার করে না, বাবা মা দেখছে, পাইছে এবং সে বেঁচে ফেলাচ্ছে সবকিছু, মানে ঘর সংসার সব তছনছ করে দিয়েছে। এ চিকিৎসকের মতে ইয়াবা নামক মাদক নির্মূলে আরো কঠোর হতে হবে আইন প্রয়োগকারী সংস্থাকে, আর সরকারের উদ্যোগে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাহাতির ফারুকি, ২১ টেলিভিশন, ঢাকা। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। সপ্তাহে দ্বিতীয় কার্যদিবসেও ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের 2 পুঁজি বাজারে লেনদেন। ডিএসসিতে আগের দিনের চেয়ে বেড়েছে লেনদেনের পরিমাণ, তবে কমেছে সিএসসিতে। সোমবার ডিএসসি এক্স সূচক 50 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4083 পয়েন্টে, আর মোট লেনদেন হয়েছে 475 কোটি 68 লাখ টাকার। ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে এদিন দাম বেড়েছে 186টি, কমেছে 79টি এবং অপরিবর্তিত রয়েছে 24টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। দেশের অপর শেয়ার বাজার সিএসসিতেও সার্বিক সূচক বেড়েছে। দিন শেষে সিএসসির সার্বিক মূল্য সূচক 120 পয়েন্ট বেড়ে উঠে আসে 12,652 পয়েন্টে, আর লেনদেনের পরিমাণ দাঁড়ায় 37 কোটি 74 লাখ টাকা। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ।
ভারতের বিহারে একটি রেল স্টেশনে ট্রেনের নিচে পড়ে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানায়, খাগাড়িয়া জেলার ধামারাঘাট রেল স্টেশনে অন্য আরেকটি ট্রেন থেকে যাত্রীরা নামার সময় সাহারসা পাটনা রাজরানী ট্রেনটি যাত্রীদের উপর উঠে যায়। গতি বেশি থাকায় এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে বেশিরভাগই পুণ্যার্থী। পরে ট্রেনের চালককে মারধর ও ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। ভাঙচুর করা হয় স্টেশন। সে সময় বেশ কয়েকজন রেল কর্মকর্তাকে জিম্মি করে রাখা হলেও পালিয়ে যায় অনেকেই। এই ঘটনার পর ওই রুটে বন্ধ রয়েছে সব ধরনের ট্রেন চলাচল। উদ্ধার তৎপরতা অব্যাহত রাখতে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। খেলার খবর, ক্রিকেট। নারায়ণগঞ্জে ফতুল্লা খান সাহেব ওসমান আলী জাতীয় স্টেডিয়ামে ২০১৪ সালে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের মূল ভেন্যু করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির কাছে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুপুরে আইসিসি একটি প্রতিনিধি দল স্টেডিয়াম পরিদর্শন করেন। আগামী ৭ দিনের মধ্যে আইসিসি এই বিষয়ে সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। আইসিসি প্রতিনিধি দল স্টেডিয়ামে মূল মাঠ, আউটার গ্রাউন্ড, ড্রেসিং রুম, মিডিয়া রুম, প্রেস বক্স, ফ্লাড লাইট পরীক্ষা করে দেখেন। আইসিসি পক্ষে পরিদর্শক দলে অংশ নেন ইভেন্ট ম্যানেজার ক্রিস স্ট্রেটলি, টুর্নামেন্ট ডিরেক্টর ধীরাজ মালহোত্রা, কনসালটেন্ট ভুরেন ইউজিন, পিচ বিশেষজ্ঞ অ্যাটকিন্স সেন।